সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে স্যাট পোর্শন নিয়ে। দেখো, স্যাট পোর্শনের অলরেডি তোমাদের দুটো ক্লাস আমি করিয়েছি। ভিডিও 1 এবং 2 দুটো কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ভিডিও। তোমাদের স্যাট পোর্শনে দেখো হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, তার সাথে সাথে সায়েন্স পোর্শনটা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সায়েন্স পোর্শন। তো আজকে আমরা সায়েন্স পোর্শনের ক্লাসই করতে চলেছি। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। সায়েন্সের তোমাদের অলরেডি 30 পর্যন্ত আমি করিয়ে দিয়েছি, তো 31 থেকে আজকে শুরু হবে। দেখো, সায়েন্স পোর্শনটা প্রথমে কেন ধরেছি, কারণ তোমাদের স্যাটের মধ্যে এটা কিন্তু বুঝে পড়তে হবে। আমাদের সায়েন্স পোর্শনটা কি হয়, অনেক কিছু আমাদের বুঝতে হয়, কিন্তু তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি এগুলো তো মোটামুটি মুখস্থ করলেই হয়ে যায়, অসুবিধা হয় না। চলো, প্লবতা বস্তুকে ঠেলে দেয় কোন দিকে? নিচের দিকে, ওপরের দিকে, বাম দিকে না ডান দিকে? তাহলে প্লবতা বস্তুকে কোন দিকে ঠেলে দেয়? প্রথমত আমাদের প্লবতা বলতে আমরা কি বুঝি, প্লবতা কাকে বলে? দেখো, আমি বলছি এটা একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে ধরো কোনো তরল পদার্থ আছে, ঠিক আছে? এই পাত্রের মধ্যে তরল পদার্থ আছে। এখন এখানে যদি আমি একটা বস্তুকে ডুবিয়ে দিতে চাই, একটা বস্তুকে যদি এর এর মধ্যে নিমজ্জিত করি, তাহলে কি হবে? এই যে জল আছে বা এই যে তরল পদার্থ আছে, এই কি করে, এই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত করে, ঠিক আছে? এই তরল পদার্থ তোমরা যদি ভালো করে দেখো যে ধরো এরকম একটা পুকুর আছে বা কোনো জলের মধ্যে তুমি একটা ফুটবলকে কি করলে, এভাবে ডোবালে। এবার ফুটবলকে ডোবালে কি হয়, দেখবে ফুটবলটা মনে হচ্ছে যে উপরের দিকে লাফিয়ে উঠে আসার চেষ্টা করে, তাই না? তাহলে কি হচ্ছে, জল ওই ফুটবলের ওপর একটা দেখো, মানে নিচ থেকে এরকম একটা বল প্রযুক্ত করছে, যেটা কোন দিকে প্রযুক্ত করছে? উপরের দিকে। এই যে ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত করছে, এটাকে আমরা বলি প্লবতা। এটাকে আমরা বলি প্লবতা। তাহলে প্লবতা বস্তুকে ঠেলে দেয় কোন দিকে? উপরের দিকে, তাই না? কোন দিকে ঠেলে দেয়? উপরের দিকে ঠেলে দেয়। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 32 বলছে যে সর্ষের তেল জলে ভাসে, কারণ জল অপেক্ষা সর্ষের তেলের ঘনত্ব কি হয়? বেশি, কম, সমান নাকি বলা যায় না? একটা জিনিস হচ্ছে, সর্ষের তেল বলছে যে জলের মধ্যে সর্ষের তেল কি হচ্ছে, ভাসছে। তাহলে কেন ভাসছে? যার ঘনত্ব কম হবে সেটাই ভাসবে, যার ঘনত্ব বেশি সেটা ডুবে যাবে। যদি ঘনত্ব যদি কম হয় তাহলে কি হবে? ভাসবে, তাই না? তাহলে সর্ষের তেল জলে ভাসছে, কারণ জল অপেক্ষা সর্ষের তেলের ঘনত্ব কি হবে? অবশ্যই কম হবে। জল থেকে সর্ষের তেলের ঘনত্ব কম হবে। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 33, প্লবতা বস্তুর ওজনের সমান হলে বস্তুটি তরলে কি হবে? প্লবতা যদি এখন ওজনের বলছে যে বস্তুর ওজনের সমান সমান হয়ে যায়, তাহলে কি হবে? ভাসবে, ডুবে যাবে? মানে বস্তুটি তরলের মধ্যে কি ভাসবে, নাকি বস্তুটা তরলের মধ্যে ডুবে যাবে, নাকি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে, নাকি 1 এবং 3 উভয়ই? দেখো, আমরা যদি বলি যে বস্তুর যে ওজন এবং প্লবতা যে বল তার ওজন, মানে প্লবতা বল এবং হচ্ছে বস্তুর ওজন, দুটো যদি সমান হয়ে যায়, দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হবে? ধরো তুমি একটা বস্তুকে এর মধ্যে নিমজ্জিত করলে, দেখা যাবে সেই বস্তুটা এখানে ধরো পুরোপুরি ভাসছেও না, আবার পুরোপুরি ডুবেও যাচ্ছে না। এই ডোবার ভাষার মাঝে একটা জায়গায় সে কি হবে, সে সেখানে স্থিরভাবে অবস্থান করবে, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় দেখো, পুরোপুরি নিমজ্জিত হয়ে যাচ্ছে, স্থির হয়ে সে ভাসবে। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো, নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ নির্ভর করে কিসের উপর? নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ কিসের উপর নির্ভর করে? তোমরা পড়েছো যে কোন একটা বস্তুকে যদি তোমরা ধরো তরলে যদি নিমজ্জিত করো, তাহলে সেই বস্তুটা কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নির্দিষ্ট উষ্ণতায় তরলের চাপ, নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ। ধরো আমি বলছি এখানে যে তরল পদার্থ আছে এর চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, আমরা জানি যে এটা হয় কি, এইচডিজি বা এইচ রো জি, আমরা বলি এইচ রো জি। মানে কি? এইচ মানে হচ্ছে এটা কতটা গভীরে আছে, এই যে পৃষ্ঠ, তরল পৃষ্ঠ থেকে এই বিন্দুটার গভীরতা কত। তারপর ডি মানে হচ্ছে এই যেখানে যে তরলটা আমরা ব্যবহার করছি তার ঘনত্ব কত। আর জি মানে হচ্ছে এই স্থানের অভিকর্ষজ ত্বরণ কত। তাহলে এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ নির্ভর করে তার ঘনত্বের উপর, বায়ুর চাপের উপর, বস্তুর আয়তনের উপর, নাকি উষ্ণতার উপর? তার ঘনত্বের উপর, ঠিক আছে? তরল যে থাকবে সেই তরলের ঘনত্বের উপর নির্ভর করবে।
পারদের ঘনত্ব যদি আমাদের 13.6 গ্রাম পার ঘনসেমি হয়, তাহলে 10 ঘনসেমি পারদের ভর কত হবে? দেখো ঘনত্ব সমান কি বলতো, ঘনত্ব সমান হয় ভর বাই আয়তন। ঠিক আছে, ঘনত্ব সমান হয়ে যায় ভর বাই আয়তন। এখন তোমার ঘনত্ব দেখো দেওয়া আছে, এটা দেওয়া আছে, এবং 10 ঘনসেমি পারদের ভর চেয়েছে। দেখো ঘনসেমি মানে সেটা হচ্ছে আয়তন দেওয়া আছে, তাহলে আমাকে ভর বের করতে হবে। তাহলে ভর সমান কি হবে, ঘনত্ব ইন্টু আয়তন হয়ে যাবে, ঘনত্ব ইন্টু আয়তন। এবার ঘনত্ব কত, 13.6, আর আয়তন কত আছে, 10 ঘনসেমি, 136 গ্রাম। তাহলে আমাদের বস্তুর ভর কত হয়ে যাবে, 136 গ্রাম। অপশন বি। নেক্সট দেখো, বলছে যে বস্তুর ওজন প্লবতা অপেক্ষা বেশি হলে বস্তুটা তরলে কি হবে? বস্তুর ওজন যদি প্লবতা অপেক্ষা বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, ভাসবে নাকি ডুবে যাবে, নাকি তরলের কিছুটা উপরে থাকবে নাকি কিছুটা নিচে থাকবে? দেখো একটা জিনিস হচ্ছে, প্লবতা বল থেকে যদি বেশি হয়ে যায়, তো প্লবতা বল মানে কি, এর ঊর্ধ্বমুখী যে বলটা, এবং সেটার থেকে যদি ওজনটা বেশি হয়ে যায়, তাহলে কি হবে, এ তো জিনিসটাকে ধরে রাখতে পারবে না, তখন এটা আস্তে আস্তে নিচে নেমে যাবে, তার মানে কি হবে, ডুবে যাবে। কি হবে, ডুবে যাবে। ঠিক আছে, ডুবে যাবে। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 37 বলছে যে বরফের আয়তনের যে অংশ জলের ওপরে থাকে তা হলো। জলের ওপরে আমরা দেখেছি যে বরফ কি হয়, বরফ হচ্ছে জলের মধ্যে ভাসে। বরফ কি করে, জলের মধ্যে ভাসে। ঠিক আছে, ভাসমান অবস্থায় থাকে। এখন এই যে ভাসমান অবস্থায় যে রয়েছে, তাহলে জলের ওপরের পোর্শনের বরফ কতটুকু থাকে, আর জলের নিচের পোর্শনে বরফ কতটুকু থাকে? দেখো বরফের আয়তনের যে অংশ জলের ওপরে থাকে তা হলো 1/12 অংশ। মনে রাখবে, 12 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/12 অংশ উপরে থাকে, আর হচ্ছে 11/12 অংশ এটা হচ্ছে জলের নিচে থাকে। ওকে, নেক্সট দেখো, 1000 ঘনসেমি জলের ভর কত হবে? তোমরা মনে রাখবে, 1 ঘনসেমি জলের ভর কত বলো তো, 1 গ্রাম। 1 ঘনসেমি জলের যে ভর সেটা হচ্ছে 1 গ্রাম। তাহলে বলো দেখি 1000 ঘনসেমি জলের ভর কত হবে? 1000 গ্রাম হয়ে যাবে, তাই না? 1000 গ্রাম হয়ে যাবে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, স্থিত ঘর্ষণের মান চল ঘর্ষণ থেকে বেশি হবে, কম হবে, একই হবে, নাকি কোনোটি নয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, তোমাদের বইয়ের মধ্যে রয়েছে এটা। স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান চল ঘর্ষণ থেকে, প্রথমে আমাকে বুঝতে হবে যে স্থিত ঘর্ষণ কি, চল ঘর্ষণ কি। দেখো আমি ধরো এখানে একটা বস্তুকে রাখলাম, ঠিক আছে, একটা টেবিলের উপর তুমি একটা বস্তুকে রাখলে, এবার এই বস্তুটাকে তুমি কি করছো, ঠেলছো বা টানছো। তাহলে যদি ধরো এটাকে ঠেলছি আমি, এবার এটাকে ঠেলছি, কিন্তু এই বস্তুটা কোনো সরছে না, মুভমেন্ট করছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, স্থির অবস্থায় আছে। তাহলে যদিও বা এটা স্থির অবস্থায় আছে, আমি যেহেতু ঠেলছি, তাহলে এর মধ্যে কিন্তু এক ধরনের ঘর্ষণ বল তৈরি হবে, সেটাকে বলা হবে স্থিত ঘর্ষণ। আর চল ঘর্ষণ মানে কি, এবার আমি যদি এটাকে আরো জোরে ঠেলি, তাহলে দেখা যাচ্ছে এটা একটা সময় গিয়ে চলতে শুরু করেছে, তখন যে এদের মাঝে যে ঘর্ষণটা হবে সেটা হচ্ছে চল ঘর্ষণ। এই যে স্থিত ঘর্ষণ, অর্থাৎ আমি ঠেলছি কিন্তু এটা মুভ করছে না, এই অবস্থায় যে দুটো তলের মধ্যে যে ঘর্ষণটা তৈরি হয়, অর্থাৎ এই যে স্থিত ঘর্ষণ, এই স্থিত ঘর্ষণ মনে রাখবে, ঘর্ষণ বেশি হয় কি থেকে না, এই চল ঘর্ষণ থেকে। ঠিক আছে, চল ঘর্ষণ থেকে। এর জন্য দেখবে কোনো কিছু ধরো স্টার্টিং এ আমাদেরকে চালাতে হয়তো মানে কষ্ট হচ্ছে, কিন্তু যখন একবার রানিং হয়ে যায়, তখন দেখবে সেটার ক্ষেত্রে আমাদের কিন্তু আর অসুবিধা হয় না। ঠিক আছে, সুবিধা হয়। তাহলে কি হয়, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান চল ঘর্ষণ থেকে বেশি হবে। চলো নেক্সট, জলের স্ফুটনাঙ্ক কত? ভেরি ইজি কোয়েশ্চেন, জলের স্ফুটনাঙ্ক কত, 100°C, তাই না, 100°C। তাহলে জলের যদি স্ফুটনাঙ্ক 100°C হয়, তাহলে জলের গলনাঙ্ক কত? কমেন্ট করে দেবে একবার, জলের গলনাঙ্ক কত? আর বরফ গলনের লিনতাপ কত? অনেক প্রশ্ন রয়েছে,
পরের প্রশ্ন দেখো, একক ক্ষেত্রফলের ওপর তরল যে বল প্রয়োগ করে তাকে বলে তরলের ড্যাশ। দেখো, ঘাত আছে, চাপ আছে, ঘনত্ব আছে, প্লবতা আছে। তোমরা বলো দেখি চাপ সমান কি হয়? চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল। তো আমাদের এখানে যে দুটো রয়েছে একক ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটাকে আমরা দেখছি, আর ওপর যে বল প্রয়োগ করে, তাহলে বল আর ক্ষেত্রফল এই দুটো যে ভৌত রাশি আছে এই দুটো মিলে কিন্তু চাপ, তাই না? তার মানে কি চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলে তুমি যদি ক্ষেত্রফলটাকে যদি 1 ধরো, তাহলে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে চাপ, সেটাই হচ্ছে তরলের চাপ। অ্যান্সার হবে চাপ। নেক্সট দেখো, তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত কি হবে? তরলের ঘনত্বের সাথে প্লবতার একটা সম্পর্ক আছে। তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। মাথায় রাখবে এটা। শহরে পানীয় জল সরবরাহ হয়, শহরে পানীয় জল সরবরাহ হয়, সেখানে কি হয়? জলের সমুচ্চশীলতা ধর্মের উপর ভিত্তি করে, প্লবতার উপর ভিত্তি করে, চাপের উপর ভিত্তি করে, নাকি উষ্ণতার উপর ভিত্তি করে? দেখো, শহরাঞ্চলে আমরা যদি দেখি যে বড় বড় বাড়িগুলো রয়েছে, এবার সেইগুলোর ক্ষেত্রে কিভাবে ওই জলগুলো মানে সেখানে আসবে? তো সেখানে যে টাওয়ারটা মানে জলের যে ট্যাঙ্কি আমরা বলি, সেই জলের ট্যাঙ্কিটা সেটা কিন্তু অনেক ধরো বড় করে স্থাপন করা হয়, এবং অনেক ওপর থেকে জলটা যখন নিচে নামবে, জলের সমুচ্চশীলতা ধর্মের জন্য সেটা কি হবে? সব জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে জলের সমুচ্চশীলতা। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখুন, তরলের চাপ কিসের উপর নির্ভর করে? আমরা একটু আগেই বলেছিলাম যে চাপ সমান কি? চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাই তো? তার মানে কি বল এবং ক্ষেত্রফল দুটোর উপরেই চাপটা নির্ভর করবে। তরলের চাপ কিসের উপর নির্ভর করে? তরলের ভরের উপর, তরলের আয়তনের উপর, তরলের গভীরতার উপর, নাকি এদের কোনোটি নয়? 1 মিনিট। তরলের চাপ নির্ভর করে, আচ্ছা চাপ তো বল বাই ক্ষেত্রফল আমরা পাচ্ছি, কিন্তু তরলের চাপ যখন বলবে সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল চাপ সমান আমরা মানে তরলের যে চাপ নির্ণয় করা হয় তার সূত্র হচ্ছে এইচ রো জি বা এইচ ডিজি। একটু আগে তোমাদের বললাম যে এইচ মানে হচ্ছে সেই বিন্দুটা মানে যেখানে আমরা চাপটা নির্ণয় করতে চাই, সেটা তরলের উপরিতল থেকে তার গভীরতা কত, ঠিক আছে? তারপর হচ্ছে তরলের যে ঘনত্ব, সেই ঘনত্ব কত, আর হচ্ছে এই স্থানের অভিকর্ষীয় ত্বরণ কত। এই তিনটে বিষয়ের উপর কিন্তু নির্ভর করে চাপটা। তাহলে এটা হচ্ছে গভীরতার উপর হবে, ঠিক আছে? তরলের গভীরতার উপর কিন্তু ডিপেন্ড করে। নেক্সট দেখো, জল হলো প্রবাহী গ্যাসীয় পদার্থ, পদার্থের একটি উপাদান, নাকি প্লাজমা পদার্থ? জল কি? জল হচ্ছে একটি প্রবাহী। দেখো, জল প্রবাহিত হয়, তার জন্য জল কিন্তু প্রবাহী, ঠিক আছে? তার সাথে গ্যাসও কিন্তু প্রবাহী হয়, ঠিক আছে? জল হবে প্রবাহী। আচ্ছা, তো তোমাদের আজকের ক্লাসে আমরা 3 নাম্বার স্যাটের 3 নাম্বার ক্লাস তো কমপ্লিট করলাম। তো পরের ক্লাসে তোমাদের স্যাটের পোর্শনের যে সিরিজটা এখন ধরেছি সেটা অবশ্যই কমপ্লিট করিয়ে দেবো। তারপরে গিয়ে আমরা হয়তো অন্য সাবজেক্ট ধরবো। চলো, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।